রহস্যময়ী নারী, লিখেছেন গোপাল ভৌমিক। আর গল্প পাঠে আমি আপনাদের সকলের পরিচিতা চৈতালি। গল্প শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, এটি গল্প আকারে আপনারা শুনছেন ঠিকই, তবে এটি একেবারে সত্য ঘটনা। আর এই সত্য ঘটনাটি শুনে যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। লাইক কিন্তু অনেক কম হচ্ছে, প্লিজ লাইক করবেন। যে ঘটনাটির কথা বলতে যাচ্ছি সেটি ঘটেছিল রংপুর জেলার রানীগঞ্জ গ্রামে। রংপুর বর্তমানে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত। কার্যোপলক্ষে জেলারই একটি গণ্ডগ্রাম রানীগঞ্জ। আমার বাবা জমিজমা কিনে স্থায়ী বসবাস করছিলেন। আমাদের আদিবাসী ছিল ঢাকা জেলায়। এই গ্রামের যারা মূল বাসিন্দা তাদের অধিকাংশ ছিল রাজবংশী মুসলমান। উচ্চবর্ণের হিন্দু যে দুই এক ঘর ছিল, তারা সকলেই ছিল পূর্ববঙ্গাগত। স্থায়ী বাসিন্দারা ছিল শিক্ষা দীক্ষায় একেবারে অনগ্রসর, আর কুসংস্কার ছিল তাদের মজ্জাগত। এই রাজবংশীদেরই মধ্যে ধনী জেদার ছিলেন শ্রী রজনীকান্ত সরকার। ইনি দেশ বিভাগের পর এখানে সেখানে আছেন, তার জোরদারি পরিচালনা করতেন আমার বাবা শ্রীযুক্ত উমেশচন্দ্র ভৌমিক। আমার বাবা সম্প্রতি মাস ৬-৭ হলেন এসেছেন পশ্চিমবঙ্গে। রানীগঞ্জ গ্রামের ৪ মাইল পরিধির মধ্যে কোনো হাই স্কুল ছিল না। রোজ সকাল ৪.৫ মাইল পায়ে হেঁটে গিয়ে আমরা পড়তাম উলিপুর মহারানী স্বর্ণময়ী হাই স্কুলে। ভূত, প্রেত, দৈত্য, দানব বিশ্বাস দেখেছি রংপুরবাসীদের মজ্জাগত। কারো কালা জ্বর হলে গ্রামবাসীরা বলতো যে ভূতে পেয়েছে। সেই পরিবেশের মধ্যে মানুষ হলেও আমার মনটা কি করে জানি না প্রথম থেকেই ছিল সংস্কার মুক্ত। ছোট বয়সেও ভূত প্রেত বিশ্বাস করিনি, আজও বিশ্বাস করি না। সঙ্গী সাথীদের অনেকের মুখেই নানা ভূতের কাহিনী শুনেছি। নানা রকম রং চড়িয়ে তারা নিজেদের অভিজ্ঞতার কাহিনী বলেছে। পল্লীগ্রামে সেই নিভৃত পরিবেশে নিশুতি রাতে দূর শ্মশান ভূমিতে সংরক্ষণশীল আলেয়ার আলো দেখিয়ে তারা আমাকে ভূত প্রেত বিশ্বাসী করে তুলতে কম চেষ্টা করেনি, কিন্তু সফল হয়নি তারা। সেই আমার জীবনে যে একদিন এক ভৌতিক কাণ্ড ঘটে আমার ধ্যান ধারণার মূলকে শিথিল করে দেওয়ার চেষ্টা করবে, তা আমি ভাবিনি কোনো দিন। এক ভৌতিক কাণ্ডটির সঙ্গে আবার জড়িয়ে আছে একটি মানবিক কাহিনী। সুতরাং সবিস্তারে ঘটনাটি বলি। বাবাজি জোরদারের বাড়িতে কাজ করতেন। সেই রজনীবাবুর চক মেলানো বড় বাড়ির সঙ্গে লাগানো ছিল আমাদের ছোট বাড়ি। সংসারে মানুষ ছিলাম আমরা ৬ জন, বাবা, মা, আমি, ছোট 2 ভাই ও একটি বোন। বাবা চাকরি ও আমাদের জমি জমা তদারকি নিয়ে ব্যস্ত থাকতেন। গৃহে যাবতীয় কাজই করতে হতো মাকে। মা খুব খাটতেন, সুতরাং দিবারাত্রি হাসি মুখে তিনি কঠোর পরিশ্রম করতেন। মাঝে মাঝে সংসারিক কাজে নীল জাতি পল্লী রমণীদের সাহায্য নিতেন তিনি। কিন্তু বিপদ দেখা দিত যখন আমাদের ভাই বা বোন হবার সময় হতো। তখন সংসারে একজন সাহায্যকারিণী না থাকলে প্রায় অচল অবস্থার সৃষ্টি হতো। আমাদের আত্মীয় স্বজন সকলেই থাকতেন দূরে দূরে। রাজবংশী জাতির স্ত্রীলোকদের রান্না করা খাবার বাবা স্পর্শ করতেন না। এই অবস্থায় পড়ে আমার চতুর্থ ভ্রাতাটি জন্মের অল্প কিছুদিনের পূর্বে এমন একটি বিধবা মহিলাকে আনবেন আমাদের সাংসারিক কাজে সহায়তার জন্য। তিনি ছিলেন আমাদের স্বজাতি, নাম ছিল তার প্রেমদা। তিনি বাল্য বিধবা ছিলেন বলে সন্তানাদির কোনো ঝামেলাও তার ছিল না। আসামেও তিনি আমাদেরই এক আত্মীয় ঘরে রান্নার কাজ করতেন। যাক, যথাসময়ে প্রেমদা পিসিমাকে আসাম থেকে নিয়ে এলেন বাবা। তাকে আমাদের সবাই মোটামুটি ভালোই লাগলো। দেখতে শুনতে তিনি যেমন মন্দ ছিলেন না, তেমনি দেহে মনেই ছিল তার যৌবনের চঞ্চলতা। সামাজিক অনুশাসনে বিধবাদের পক্ষে এই জিনিসটা গড়িত, তখন এ বোধ জন্মায়নি আমার মনে। তখন বিধবাদের পক্ষে শাঁখা সিঁদুর না পরা, থান কাপড় পরা যে অবশ্য কর্তব্য তা আমি জানতাম। প্রেমদা পিসি রানীগঞ্জ আসবার 2-4 দিন পরেই একদিন ভোর সন্ধেবেলা দেখি তিনি ঘরের কোণে বসে আয়নায় মুখ দেখছেন। কিশোর মনের কৌতূহল নিয়ে দূরে দাঁড়িয়ে
চুপি চুপি দেখলাম সে দৃশ্য। দেখলাম তিনি আপন মনে গুনগুন করে গান গাইছেন, আর সঙ্গে সঙ্গে ভালো করে চুল বেঁধে মার সিঁদুর কোটো থেকে সিঁদুর পড়ছেন মাথায়। তারপর নিজের চেহারা দেখে নিজেই যেন মুগ্ধ হয়ে রইলেন তিনি। আমি বিস্মিত হয়ে রইলাম, বুঝতে পারলাম না কিছুই। বিধবারা যে গোপনে এই ধরনের প্রচেতন করেন সেই ধারণা ছিল না আমার। যাই হোক, এ নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলিনি। কিন্তু এই 2-4 দিন পরে প্রেমদা পিসির এই গোপন প্রসাধন প্রয়াস ধরা পড়ল মার হাতে, এবং বলা বাহুল্য প্রচুর লাঞ্ছনা সহ্য করতে হলো তাকে। তারপর থেকে লক্ষ্য করলাম যে প্রেমদা পিসি আর রানীগঞ্জে থাকতে ইচ্ছুক নন, ফিরে যেতে চান আসামে। কিন্তু বাবা তার প্রস্তাবে কান দিতে চাইলেন না। তাকে আসাম থেকে আনতে বাবার বেশ কিছুটা কষ্টার্জিত অর্থব্যয় হয়েছিল। সুতরাং তাকে 2-4 মাস না রেখে আসামে ফেরত পাঠানোর কোনো ইচ্ছে ছিল না বাবার। এর কয়েকদিন পরে রাত্রিবেলা বাবা আর আমি খেতে বসেছি রান্নাঘরে। রাত তখন 9:30 হবে। কৃষ্ণপক্ষ বলে বাইরে ছিল অন্ধকার। ছোট ভাই বোনেরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমরা লণ্ঠনের আলোতে খাচ্ছিলাম, আর পাশে বসেছিলেন মা। পরিবেশন করছিলেন প্রেমদা পিসি। অকস্মাৎ রান্নাঘরের পেছনে ধপ করে একটা শব্দ হলো, যেন কেউ ভারী কোনো জিনিস ছুঁড়ে ফেলল। বুদ্ধি দিয়ে ভূত বিশ্বাস করি আর নাই করি, সেই শব্দ শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। বাবা কিন্তু আদৌ ঘাবড়ালেন না। বাবার মতো সাহসী লোক আমি খুব কমই দেখেছি। বাবা বললেন যে আমাদের যে পেঁপে গাছটা ছিল তা থেকে কোনো পেঁপে হয়তো পড়েছে, কিন্তু আমরা কেউ তাকে খুব একটা নিশ্চিন্ত হতে পারলাম না। মা বললেন যে সেদিন দুপুরেও তিনি পেঁপে গাছটি দেখেছেন, কিন্তু গাছে কোনো পাকা পেঁপেই ছিল না। যাই হোক, খেয়ে দিয়ে মুখ ধুয়ে বাবা মা আমাকে সঙ্গে নিয়ে লণ্ঠন হাতে করে গেলেন রান্নাঘরের পিছনে সেই অস্বাভাবিক শব্দের কারণ নির্ণয় করতে। গিয়ে যা দেখলাম তাতে আমাদের চক্ষু প্রায় চড়ক গাছ। দেখি পেঁপে গাছের নিচে পেঁপে তো নয়, একখণ্ড ইঁট পড়ে আছে। কোথা থেকে সেই ইঁট এলো তখন তাই নিয়ে চলল গবেষণা। রানীগঞ্জের মতো গ্রামে ইঁট জিনিসটি পাওয়া সহজ ছিল না। আরও বিস্ময়ের বিষয় এই যে সেই ইঁটটি ছিল একেবারেই নতুন ভাটি পোড়ানো। আমাদের বাড়ির ত্রিসীমানায় নতুন ইঁট পাবার কোনো সম্ভাবনাই ছিল না। আমাদের গ্রাম থেকে 1 মাইল পশ্চিমে এক ধনী জোরদার ইঁট পুড়িয়েছিলেন। অনেক গবেষণার পর স্থির হলো যে এই ইঁট যে এনেছে সেই ইঁটের ভাটি থেকে এনেছে, কিন্তু তাতে সমস্যার সমাধান হলো না। অত রাতে ও ইঁটকেই বা নিয়ে এলো, আর কেনই বা আমাদের রান্নাঘরের পিছনে ছুঁড়ল, তার সমস্যা সমান রহস্যবৃত্তই রয়ে গেল। যাই হোক, কিছুক্ষণ পর আমরা ইঁটের কথা ভুলে যেতে চেষ্টা করলাম। এই প্রতিকূল ঘটনার চাপে একদিনের বেশি সে কথা ভুলে থাকা সম্ভব হলো না। পরদিন রাত্রে আবার ঘরের বেড়ার ওপর এসে পড়ল ইঁট। সেদিন রাতে ইঁট ছোড়ার পরিমাণ কিছু বাড়ল। আমাদের বাড়িতে গোয়ালঘর নিয়ে ঘর ছিল 3টে। মজা এই যে অন্য ঘরে ইঁট পড়ল না, পড়ল এসে সেই ঘরে যে ঘরে প্রেমদা পিসি শুয়েছিলেন। আমিও এইসব কাণ্ড দেখে রীতিমতো সন্ত্রস্ত হয়ে পড়লাম। বাবা ভয় না পেলেও রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। জোরদার বাড়ির সংলগ্ন আমাদের বাড়িতে ইঁট ছুঁড়বে এত সাহস বোধ হয় এই অঞ্চলের কোনো লোকের ছিল না। আশেপাশে 10 গাঁয়ের লোক ছিল এই জোরদারেরই প্রজা, এবং তখন অজ্ঞ সাধারণ প্রজাদের মধ্যে জোরদার ভীতি ছিল অত্যন্ত প্রবল। তাছাড়া সাধুতা, ন্যায়পরায়ণতা, পরপার স্পৃহা দারুণ ছিল তিনি প্রজামহলের অত্যন্ত প্রিয়। এই অবস্থায় ইঁট নিরপেক্ষকারী যে মানুষ, এ বিশ্বাস বড় একটা কারো মনেই জাগল না। আমাদের হাঁক ডাকে সেই মধ্যরাতে জোরদার বাড়ির পাইক বরকন্দাজ সহ স্বয়ং জোরদার রজনীবাবু এলেন। রজনীবাবুর বন্দুক ছিল। যেদিক থেকে ঢিল আসছিল সেদিক লক্ষ্য করে একাধিক বন্দুকের গুলিও নিক্ষেপ করা হলো, কিন্তু কাজ হলো না কিছুই। মাঝে মাঝে বিরাম দিয়ে যেমন ঢিল পড়ছিল তেমনই পড়তে লাগলো। সেদিন ভোর পর্যন্ত প্রায় এই কাণ্ডই চলল। আমাদের কারো আর ঘুম হলো না। ভোর হবার সঙ্গে সঙ্গে ঢিল পড়াও বন্ধ হলো। এই ব্যাপারে প্রেমদা পিসির বড় একটা ভাবান্তর লক্ষ্য করিনি। তিনি ভাবছিল অনেকটা পূর্বের মতোই নির্বিকার।
পরদিন থেকে একটা মজার জিনিস লক্ষ্য করা গেল। সেদিন রাতে সন্ধ্যায় দিকে ঢিল পড়তে লাগলো এবং চলল সেই ভোরবেলা পর্যন্ত। অতঃপর প্রতিদিন সন্ধ্যা হতে না হতেই ঢিল পড়তে আরম্ভ হয় এবং তা ভোরবেলা পর্যন্ত। আসলে আমরা কেউ বড় ছিলাম না। ঢিলের মূল লক্ষ্য ছিলেন প্রেমদা পিসি নিজে। রাত্রিবেলা তিনি যে ঘরে যেদিকে শুতেন ঢিল আসতো সেই দিক থেকে। প্যারার গায়ে যেখানে কোনো ফুটো থাকতো সেইখান দিয়ে ঢিল আসতো। হাতের টিপ দেখেই স্বভাবতই মনে হতো যে ঢিল কখনো মানুষ ছুঁচ্ছে। একদিন সন্ধ্যায় সময় প্রেমদা পিসি রান্নাঘরের পাশে কুয়ো থেকে জল তুলছিলেন। এমন সময় বড় ইষ্টকখণ্ড এসে পড়ে লাগলো তার কপালে। তিনি চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। তার মাথা ফেটে বেরোলো রক্ত। তাকে ধরাধরি করে দাওয়ায় উঠিয়ে শুশ্রূষা করা হলো। প্রতিনিয়ত কী উদ্বেগের মধ্যেও যে আমাদের রাতগুলি কাটত তা বলবার নয়। এই ঘটনা ঘটবার সময় মার মুখ থেকে ধীরে ধীরে অনেক রহস্যজনক কথা এলো আমাদের কানে। মা বাবার মুখ থেকে জানা গেল যে প্রেমদা পিসি নিজেই নাকি ভূত প্রেত দৈত্য দানব আমদানি করার মন্ত্র জানতেন। তার পিতা এইসব মন্ত্রতন্ত্রের একজন বড় সাধক ছিলেন। তার কাছ থেকেই প্রেমদা পিসি এসব শিখেছিলেন। কৈশোরে তাঁর যখন বিয়ে হয়েছিল তখন পারিবারিক জীবনেও তিনি শান্তি পাননি। যে কোনো কারণেই হোক স্বামীগৃহ তাঁর ভালো লাগতো না। তিনি স্বামীগৃহে থাকতেও চাইতেন না। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরাই বা সহজে তাঁকে বাপের বাড়ি যেতে দিতে চাইবে কেন? শ্বশুরকুলের হাত থেকে এরকম বাধা পেলেই নাকি প্রেমদা তাঁর শ্বশুরকুলকে করে তুলত অতিষ্ঠ। তখন তার বাধ্য হয়েই তাকে ছোঁড়া বন্ধ হয়ে যেত। এমনি করে 2-1 বছর বিবাহিত জীবন কাটাবার পর তার স্বামী বিয়োগ হয়। তারপর থেকে তিনি পিতৃগৃহে ছিলেন। পরে পিতার মৃত্যুতে বাধ্য হয়ে তিনি জীবিকার জন্য অন্যের বাড়িতে কাজ আরম্ভ করেছিলেন। আমাদের বাড়িতে ছিল ঢিল ছোঁড়াছুড়ির পর মা স্পষ্টই ঘোষণা করলেন যে এসব প্রেমদা পিসিরই কাজ। তিনি নিজেই নিজের পিছনে ভূত লাগিয়েছেন। তার উদ্দেশ্য হলো আমাদের অতিষ্ঠ করে তুলে তার আসামে ফিরে যাওয়ার পথ সুগম করা। প্রেমদা পিসি যে ভূতের মন্ত্রতন্ত্র জানতেন তার আরেকটি অকাট্য প্রমাণও দিলেন মা। প্রেমদা পিসি রানীগঞ্জ আসার কয়েকদিন পরেই মাকে ভূত দেখাতে চেয়েছিলেন। তিনি মাকে বলেছিলেন যে মাত্র 1 জোড়া গোটা পান সুপারি ও তিল সিঁদুর পেলেই তিনি মাকে ভূত দেখাতে পারেন। মা কিন্তু এই প্রস্তাবে রাজি হননি। মার আপত্তির কারণ ছিল এই যে তিনি একা থাকেন। সেখানে ভূত দেখবেন, সেখানে ভবিষ্যতে তিনি আর একা চলাফেরা করতে পারবেন না। এই অবস্থায় আমাদের সকলের মনে নিশ্চিত ধারণা জন্মালো যে প্রেমদা পিসি নিজেই নিজের পিছনে ভূত লাগিয়েছেন। আমাদের বাড়ির উপর থেকে সহজে এই ভূতের উপদ্রব যাবে না। তারপর 2-1 দিন যেতে না যেতেই ভূতের উপদ্রব একটি নতুন পর্যায়ে দেখা দিল। এতদিন ঢিল পড়তো শুধু রাত্রিবেলা, দিনের বেলাতেও ঢিল পড়তে আরম্ভ হলো। সারাদিন সারা রাত ধরে ঢিলের উৎপাত। ঢিল যে অবিচ্ছিন্নভাবে সবসময় পড়তো এমন নয়, পড়ার কোনো সুনির্দিষ্ট সময় ছিল না। আর এইসব ঢিলের মধ্যে প্রেমদা পিসি। আমার স্পষ্ট মনে আছে ঢিল সবেগে এসে পড়েছে প্রেমদা পিসিরই গায়ে। আমাদের কারো গায়ে ঢিল লাগতো না। উপদ্রব দেখা দেবার পর বাবা নানাভাবে তার প্রতিকারের ব্যবস্থা করার চেষ্টা করলেন। এই উপদ্রব যে মানুষিষ্ট নয় তা প্রায় দিবালোকের মতোই স্পষ্ট। ইট পাটকেল ছাড়া নানাবিধ অস্পৃশ্য দ্রব্য এসে পড়তে আরম্ভ করেছিল বাড়িতে। প্রেমদা পিসি হয়তো খেতে বসেছেন, তখন হঠাৎ দেখা গেল একটা গরুর হাড় এসে পড়ল তাঁর পাতে। এই অবস্থায় মা তাকে কোনো কাজ করতে দিতেন না। তাকে কাঁসার বাসনাদিতে খেতে দেওয়াও হতো না। তার জন্য কলাই করা অ্যালুমিনিয়াম বাসনে এনে দেওয়া হলো 1 সেট। একদিকে প্রেমদা পিসির এই শাস্তি, অন্যদিকে তজ্জনিত আমাদের দুর্ভোগ। এই অবস্থায় সম্মুখীন হয়ে বাবা স্থির করলেন প্রেমদা পিসিকে তিনি একবার ও অঞ্চলের শ্রেষ্ঠ ওঝা ইয়াসিন মোল্লাকে দেখাবেন এবং তাতেও যদি কোনো ফল না হয় তখন তিনি তাকে আসামে রেখে আসবেন। বাবার সিদ্ধান্ত মতো একদিন সন্ধ্যাবেলা ওঝা ইয়াসিন মোল্লাকে হাজির করলেন। সেদিন সন্ধ্যাবেলা থেকে চলল ভূত তাড়ানোর আয়োজন। মধ্যরাত্রি পর্যন্ত সেই প্রয়াসই চলল। দিনটি ছিল শনিবার, আমাবস্যা, অন্ধকার রাত্রি। ইয়াসিন মোল্লা আমাদের
উঠোনে প্রথমে খড়ি দিয়ে কতগুলো দাগ কেটে একটা ঘরের মতো করলো। সেই ঘরের মধ্যে প্রেমদা পিসিকে শুইয়ে দেওয়া হলো। আমাদের উঠোনে সেদিন ভিড় জমে গেল গ্রামবাসীদের। ইয়াসিন বলল যে সে মন্ত্রী চোরে রোগিণীকে অজ্ঞান করে ফেলবে এবং তারপর তার দেহ থেকে প্রেতাত্মার আবির্ভাব ঘটিয়ে তার মুখ থেকে সব কথা শোনাবেন। যাই হোক, শেষ পর্যন্ত তার ভূত তাড়ানোর প্রক্রিয়া আরম্ভ হলো। কিছুক্ষণ পর সত্যই আশপাশের গাছগুলিতে হুড়মুড় করে শব্দ হতে লাগলো। আমরা বুঝলাম যে ভূত এসেছে। মাটিতে শোয়া প্রেমদা পিসি ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া গেল না। ইয়াসিন তখন রোগিণীর চারিদিকে খড়ি দিয়ে যে ঘর আঁকা ছিল তার বাইরে মাটির উপর সপ করে বেত্রাঘাত করতে লাগলেন। আর সঙ্গে সঙ্গে অদূরবর্তিনী প্রেমদা পিসি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তখন ওঝা একটির পর একটি প্রশ্ন করতে লাগলেন রোগিণীকে, আর রোগিণীর মুখ দিয়ে কথা বলতে লাগলো সেই ভূত। প্রশ্নোত্তরে যেটুকু জানা গেল তাতে বোঝা গেল যে বহুদিন পূর্বে আমাদের এই গ্রামে কালীপদ বর্মন বলে যে যুবকটি আত্মহত্যা করেছিল সেই ভার করেছে প্রেমদা পিসির ঘাড়ে, এবং আমাদের বাড়িতে যত কিছু উৎপাত করছে সেই করছে। ওঝার কাকতি মিনতি ভীতি প্রদর্শন সত্ত্বেও ভূত কিছুতেই রোগিণীকে ছেড়ে যেতে রাজি হলো না। বহু চেষ্টার পর শেষ পর্যন্ত ওঝা ব্যর্থতা স্বীকার করল। বিস্ময় এই যে যতক্ষণ ওঝা বাড়িতে ততক্ষণ এটি ঢিলও পড়েনি। ওঝা চলে যাওয়ার পর আবার উপদ্রব চলল পূর্বের মতোই। এই অবস্থায় পরি বাবা স্থির করলো যে প্রেমদা পিসিকে আসামে রেখে আসবেন। ওঝা পর্ব সমাধান একদিন পর তিনি প্রেমদা পিসিকে নিয়ে রওনা হলেন আসামের উদ্দেশ্যে। এই অঞ্চলে তখনও মোটর বাসের প্রবর্তন হয়নি। আমাদের ওখান থেকে কুড়িগ্রাম রেল স্টেশনের দূরত্ব ছিল 16 মাইল। যেতে হতো হেঁটে অথবা গরুর গাড়িতে। বাবা সকালবেলা যেতে গিয়ে গরুর গাড়িতে করে প্রেমদা পিসিকে নিয়ে রওনা হলেন। বাড়িতে কোনো দিন আর ঢিল পড়েনি। বাবা ট্রেনে ওঠার পর আর কোনো ঢিল পড়েনি। ছোট বয়সে এই রহস্যময় ভৌতিক কাণ্ডের কোনো মর্মধাত্মক আমি করতেই পারিনি। আজ পরিণত বয়সেও এই ব্যাপারটি আমার কাছে সমান রহস্যময় হয়ে আছে। ভৌতিক ব্যাপারে বিশ্বাস আমার নেই, কিন্তু বুদ্ধি দিয়েই বা এই রহস্যের কী ব্যাখ্যা করব? আপনারা কি কিছু এর ব্যাখ্যার উত্তর খুঁজে পেয়েছেন? যদি এর কোনো ব্যাখ্যার উত্তর পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ চলি, নমস্কার।